সামনেই কিন্তু এমটিএস এক্সামের রিজনিংয়ে 20-তে 20 পেতে গেলে দরকার হচ্ছে প্র্যাকটিস। সেই প্র্যাকটিস সেটের জন্য দরকার প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস। তাই আজকে নিয়ে চলে এসেছি 30/9/2024 শিফট 3তে যে পেপারটা এসেছিল সেই পেপারের সম্পূর্ণ রিজনিংটা। চলো দেখে নেওয়া যাক আজকের প্র্যাকটিস সেটে কী কী কোশ্চেন আছে। তবে প্র্যাকটিস সেশন শুরু করবার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই যে অলরেডি আমাদের 02 Pro 6.0 জানুয়ারি মাস থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে। কী কী কোর্স লঞ্চ হয়েছে, কোথায় গিয়ে তোমরা যা পাবে, অ্যাপটা পাবে হচ্ছে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করো। অ্যাপের নাম ইয়োর স্টাডি। সেই ইয়োর স্টাডি অ্যাপ ডাউনলোড করার পরেই তুমি দেখতে পাবে যে কী কী ব্যাচ এসছে। চলো দেখে নিই একবার। আমাদের এসছে 02 Pro 6.0 ম্যাথ ব্যাচ, যেটা সুজন স্যার করাচ্ছেন। 02 Pro ইংলিশ 6.0, যেখানে আছেন ধীমান স্যার। 02 Pro জিকে জিএস 6.0, যেখানে টোটাল 10খানা সাবজেক্টের জন্য আছে 4 থেকে 5টা টিচার। আছে আমাদের রিজনিং, এবং রিজনিংয়ের দায়িত্ব হচ্ছে আমার ওপর। রিজনিং সাবজেক্টটা একেবারে নতুন। বাকি সাবজেক্টগুলো তোমরা কোনো না কোনো 9, 10, 11, 12-এ পড়েছো, কিন্তু রিজনিং তার আগে পড়োনি। রিজনিং সাবজেক্টটাকে কিভাবে তুমি কোপ আপ করবে, অর্থাৎ কিভাবে পরীক্ষার লেভেলকে নিয়ে যাবে, কি অ্যাপ্রোচে তোমাকে পরীক্ষায় সলভ করতে হবে, কত তাড়াতাড়ি সলভ করতে পারবে, সেইটা জানবার জন্য দরকার হচ্ছে গাইডেন্স অনুসারে পড়াশোনা। সেই গাইডেন্স অনুসারে পড়াশোনা আমি করাই হচ্ছে ইয়োর স্টাডি অ্যাপে। খুব ধীরে সুস্থে ক্লাস হয় এবং একেবারে নিউ কোশ্চেন সেটে। এই সবকটা মিলিয়েই আছে আমাদের কম্বো স্পেশাল 6.0। কম্বো স্পেশাল 6.0 তাদের জন্য যারা সমস্ত কিছু পরীক্ষা দিতে চাও, তারা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ, সব পরীক্ষার জন্য বসতে অ্যাভেলেবেলের জন্য হচ্ছে কম্বো 6.0। কিন্তু শুধুমাত্র যারা রেলওয়ে প্রিপারেশন নিতে চায় তো তাদের জন্য রেলওয়ে ফাউন্ডেশন, এসএসসি ফাউন্ডেশন মানে হচ্ছে এসএসসির জন্য, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফাউন্ডেশন মানে হচ্ছে শুধুমাত্র পুলিশ ফাউন্ডেশন, অর্থাৎ এসএসসি জিডি এবং পুলিশের জন্য যারা প্রিপেয়ার করতে চাইছো তাদের জন্য এইভাবে। আর জেনারেল সায়েন্স 6.0-এর জন্য আছে আমাদের প্রসেনজিৎ স্যারের। কেন কি জেনারেল সায়েন্স 6.0 সব থেকে দরকার কোন পরীক্ষায়? রেলের যে কোনো পরীক্ষায়। চাই চলো বেশি দেরি করে লাভ নেই, চলো শুরু করি আজকে প্র্যাকটিস সেট। আর ব্যাচে যুক্ত হতে স্ক্রিনে যে নাম্বারটা উঠছে সেই নাম্বারে তোমরা কল করতে পারো। চলো দেখে নেওয়া যাক আজকের প্র্যাকটিস সেটের ফার্স্ট কোশ্চেন কি আছে। দেখো বলে দিয়েছে নিচের সমীকরণটিকে গাণিতিকভাবে সঠিক করবার জন্য কোন দুটি চিহ্নের স্থান পরিবর্তন করা উচিত। তার এগেনস্টে এখানে আমাকে অপশান দিয়েছে। একটা হচ্ছে প্লাস এবং মাইনাস, অর্থাৎ প্লাসের জায়গায় আমি মাইনাস বসাবো, মাইনাসের জায়গায় আমি প্লাস বসাবো। সেকেন্ড হচ্ছে গুণ এবং ভাগ, অর্থাৎ গুণের জায়গায় আমি ভাগ বসাবো, ভাগের জায়গায় গুণ বসাবো। থার্ড অপশান দিয়েছে মাইনাস এবং গুণ, অর্থাৎ মাইনাসের জায়গায় গুণ বসাবো, গুণের জায়গায় মাইনাস বসাবো। ফোর্থ অপশান দিয়েছে প্লাস এবং ভাগ, অর্থাৎ প্লাসের জায়গায় ভাগ বসাবো, ভাগের জায়গায় প্লাস বসাবো। কোন অপশানটা এর মধ্যে করলে আমাকে সঠিক উত্তর অর্থাৎ 73 উত্তর আসবে? তার জন্য কি করতে হবে? আমাকে চিহ্ন পরিবর্তন করতে হবে। প্রতিটা অপশান নিয়ে আমাকে কাজ করতে হবে, কোনো শর্টকাট রুল নেই। চলো কি বলে দিয়েছে, প্রথমে একটা প্লাস অ্যান্ড মাইনাস, তাহলে প্লাসের জায়গায় আমি মাইনাস বসাবো, মাইনাসের জায়গায় প্লাস বসাবো। তাহলে যেরকম সংখ্যাগুলো আছে লিখবো 49 প্লাসের জায়গায় -7 ইন্টু 10 ভাগ 6 প্লাস 3। দেখা যাক 73 আসে কিনা। 49 মাইনাস 7 10 70 ভাগ, সরি একটু ভুল হয়ে গেল, কেন কি গুণের কাজ আগে হবে না, আগে ভাগের কাজ হবে। 7 ইন্টু 10 ভাগ 6 প্লাস 3। এবার দেখো এটাকে যদি আমি কাটি, 2 5 10, 2 3 6, তাহলে এটা কত হবে? 49 মাইনাস 7 ইন্টু 5/3 প্লাস 3। দেখো আর এটা আমি ফার্দার এগোবো না, আর এটা ক্যালকুলেশন করব না। তার কারণ এই যে 5/3 চলে এসছে, এটাকে আর কাটাকুটি করবে না। এটাতে কি আসবে? এটা থেকে পয়েন্টে উত্তর আসবে, এবং এখানে পূর্ণ সংখ্যা আছে, এখানে পূর্ণ সংখ্যা আছে, এখানে ভগ্নাংশ আছে, তার মানে আলটিমেটলি আমার ভগ্নাংশেই উত্তর আসবে। কিন্তু এইখানে আমাকে বার করতে হবে 73, কোনো ভগ্নাংশ নেই, তাই অপশান এটা আমি নিলাম না, চলে যাব অপশান বি। অপশান বিতে কি আছে? গুণ এবং ভাগ, গুণের জায়গায় ভাগ নেব, ভাগের জায়গায় গুণ নেব। তাহলে 49 প্লাস গুণের জায়গায় ভাগ 7 ভাগ 10 ইন্টু 6 ভাগের জায়গায় গুণ -3। তাহলে করব 49 প্লাস 7/10 ইন্টু 6, 2 3 6, 2 5 10। দেখো আবার এখানে ভগ্নাংশ, 7 ইন্টু 3/5 মানে 21/5, সেটা ভগ্নাংশই উত্তর আসবে। এপাশেও পূর্ণ সংখ্যা আছে, এপাশেও পূর্ণ সংখ্যা আছে, আমাকে বার করতে হবে 73, তা কোনোদিনই সেটা সম্ভব নয়। তাহলে অপশান 2ও আমি কেটে দিলাম। চলে যাব অপশান 3-এ মাইনাস এবং গুণ। তাহলে 49 প্লাস 7
-10 ভাগ 6 ইন্টু 3। তাহলে দেখা যাক 49 প্লাস 7 -10/6 ইন্টু 3। 2 5 10, 2 3 6, এই 3-এর সাথে এই 3 কেটে গেল। তাহলে অ্যান্সার কত হবে? 49 প্লাস 7 মাইনাস 5। দেখো 9-এর সাথে 16, 56 মাইনাস 5, তাহলে 51। কিন্তু আমাকে উত্তর আনতে হবে 73, তাই অপশান 3টাও হবে না, অপশান 4টা দেখা যাক, এটাই আমার উত্তর হবে। পরীক্ষার সময় অপশান 4 করে লাভ নেই, পরীক্ষার সময় এটাই উত্তর। 49 প্লাসের জায়গায় ভাগ 7 ইন্টু, প্লাসের জায়গায় ভাগ দেবো, ভাগের জায়গায় প্লাস দেবো, ইন্টু 10 ভাগের জায়গায় প্লাস 6 মাইনাস 3। তাহলে কত? 49 ভাগের কাজ আগে হবে, তারপরে আমার গুণের কাজ, প্লাস 6 মাইনাস 3। 7 7 × 49, তাহলে কত হবে? 7 10 70 প্লাস 6 মাইনাস 3। 70 প্লাস 6 76, 76 থেকে 3 বাদ দিলে আমার 73 উত্তর। তাহলে 73 হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। তোমাকে পরীক্ষার সময় প্রথম দুটো চেক করে, প্রথম 3টে চেক করবার পরে যদি একটা অপশন না মেলে, অবশ্যই 4 নম্বর অপশনটা হবে। এবং ক্যালকুলেশন প্রচণ্ড তাড়াতাড়ি করতে হবে, যাতে তাড়াতাড়ি করতে হবে এবং সঠিক করতে হবে, যাতে একবারে তোমার কনফিডেন্স থাকে যে উত্তর আসবেই। আর এই চ্যাপ্টারটা এসছে ম্যাথামেটিক্যাল অপারেশন বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের অংশে। এখানে কি করতে হয়? এখানে একটা ইকুয়েশন দিয়ে দেবে, সেই ইকুয়েশনে একটা এরকম অপশানগুলো দিয়ে দেবে, প্লাস অ্যান্ড মাইনাস, অর্থাৎ প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, মাইনাস এবং গুণ, অর্থাৎ মাইনাসের জায়গায় গুণ এবং গুণের জায়গায় মাইনাস, এইভাবে চেঞ্জ করে সেই ইকুয়েশনটাকে বসিয়ে আমার উত্তরটাকে আনতে হবে। যে অপশানে উত্তরটা আসবে সেটাই হচ্ছে আমার রাইট অপশান। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। নেক্সট কোশ্চেন দিয়েছে মিরর ইমেজ। মিরর ইমেজ তোমরা করো, বোর্ডে দেখতেই পাচ্ছ। মিরর ইমেজে কি করতে হয়? কাছেরটা কাছে, দূরেরটা দূরে। তাহলে এইটা হচ্ছে আমার মিরর বা দর্পণ। এই দর্পণের কাছে যেটা আছে সবার ফার্স্টে তার প্রতিবিম্ব সৃষ্টি হবে বা ইমেজ সৃষ্টি হবে। তাহলে সবার ফার্স্টে বিটা এরকম উল্টে যাবে। তাহলে এখান থেকে অপশানে কোনটা আছে? হ্যাঁ, ডি। আর অপশানে কি আছে? 9। এটা হবে না, এটা হবে না, তার কারণ এখানেও 9, এখানেও 9, এখানে ডি আছে, এখানে ডি আছে, তার মানে এ আর ডি অপশানের মধ্যে হবে প্রথমটুকু করে। তারপরে 9টা তার মানে কিরকম উল্টে যায়? 9টা হবে এরকম। তাহলে এরকম জিনিস এখানেও আছে, এখানেও আছে। তারপরে এইচের কোনো পরিবর্তন নেই, ঠিক আছে। দেখো 5টা এরকম টাইপের 5 হবে। এবার এরকম টাইপের 5, দেখো এই 5টা উল্টে গেছে, এটা হবে না, এই 5টা ঠিক আছে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। এরকমভাবে প্রত্যেকটা করতে করতেই আমরা যাব। যদি আমরা পুরোটা বার করে নিয়ে তারপরে মেলাই, সেটা অনেক টাইম সাপেক্ষ, কম টাইমে আমাকে করতে হবে, তার কারণ আমার টাইম ইজ ভ্যালুয়েবল ফর এভরিওয়ান। চলো, এবার দিয়েছে বিকল্পগুলি থেকে সেই চিত্রটি শনাক্ত করো বা প্রশ্নবোধক চিহ্ন স্থানে বসালে সিরিজটি যৌক্তিকভাবে সম্পূর্ণ হবে। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে নন ভার্বাল সিরিজের আন্ডারে পড়ে। নন ভার্বালসের মধ্যে পড়ে হচ্ছে কমপ্লিশন অফ ফিগার। কি জিনিস? কমপ্লিশন অফ ফিগার। তার মানে আমার এই চিত্র, এই চিত্র, এই চিত্র, এই চিত্রটার পরবর্তীকালে কোন একটা চিত্র আসবে সেটা এই 4টে অপশানের মধ্যে লুকানো আছে, করতে হবে। দেখো খুব প্রত্যেকটাতেই দেখো আমার ত্রিভুজ আছে, ত্রিভুজ 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 ত্রিভুজ, অপশানেও ত্রিভুজ আছে, তার মানে আমার ত্রিভুজ আসবেই। এবার ত্রিভুজের মাথায় এখানে অ্যারো আছে, ত্রিভুজের মাথায় এখানে আমার অ্যারো আছে, আর একটু এদিকে একটু হেলানো ত্রিভুজ, তারপরে এদিকে একটুখানি অ্যারো, তারপরে এপাশে অ্যারো। তুমি বুঝতেই পারছো আমার ত্রিভুজটা এই ছিল, তারপরে এরকমভাবে ঘুরছে, ঘুরতে ঘুরতে অবশ্যই তুমি বুঝতে পারছো এটা ছিল, তারপরে এদিকে অল্প ঘুরেছে, তারপর আরেকটু ঘুরেছে, তারপর আরেকটু ঘুরেছে, তার মানে পরবর্তী ত্রিভুজটা একেবারে তলার দিকে হবে। তাহলে পরবর্তী ত্রিভুজ তলার দিকে হওয়া মানে অপশান এ আর অপশান বি এর মধ্যে হবে, কেন কি এই দুটো ত্রিভুজ তলার মধ্যে আছে। অপশান সি হবে না, অপশান ডি হবে না, হয়ে গেল। এবারে এ আর বি এর মধ্যে কোনটা হবে দেখা যাক। এখানে দেখো কিউ আর এস টি, এর পরবর্তী সংখ্যা নিশ্চয়ই ইউ হবে। দেখো দুটোতেই আমার ইউ আছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই যে আমাদের যে চেনাশোনা আলফাবেটগুলো আছে না, সেটা ত্রিভুজের বাইরে অবস্থিত। দেখো এইখানে একটা ত্রিভুজের ভেতরে দিয়েছে, একটা ত্রিভুজের বাইরে দিয়েছে, তাই অপশান এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। এই কোশ্চেনগুলোকে তোমাকে অপশান এলিমিনেশন মেথডেই করতে হবে। তুমি নিজে আগে কোশ্চেন দেখে তারপরে উত্তর বসিয়ে মেলালে চলবে না। অপশান এলিমিনেশন কি দিয়েছে তার উপর আমার অপশানটা হবে। চলো আমাদের নেক্সট কোশ্চেন দেখা যাক।
নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, 10 ইজ রিলেটেড টু 102, 13 ইজ রিলেটেড টু 171। মানে একটি নির্দিষ্ট যুক্তি অনুসরণ করে 10 এবং 102 এর সাথে যেভাবে সম্পর্কিত, 13 171 যেভাবে সম্পর্কিত, তাহলে 16 সাথে কি সম্পর্কিত, কোন চারটে অপশন হবে দেখো। বলে দিচ্ছে 10-এর সাথে একটা প্যাটার্নে 102 আসছে, 13-র সাথে একটা প্যাটার্নে 171 আসছে, 16-র সাথে তাহলে নিম্নলিখিত কোন প্যাটার্নটা হবে। তাহলে করো। দেখো 10কে যদি আমি স্কোয়ার করি, 10-এর যদি আমি স্কোয়ার করি তাহলে বেরোয় হচ্ছে আমার 100, সেখানে যদি আমি 2 অ্যাড করি তাহলে অ্যান্সার হবে 102। তারপরে 13কে যদি আমরা স্কোয়ার করি তারও হবে হচ্ছে 169 প্লাস 2 করলে আসবে 171। যদি 16 স্কোয়ার করি তাহলে তার আসে 256, 256 প্লাস 2 দ্যাট উইল বি দ্য 258, এবং 258 আমার কোন অপশানে আছে, অপশান এতে আছে। 256 আমার কোন অপশানে আছে, অপশান এতে আছে। তার মানে বুঝতেই পারছো যে 1 থেকে 30 পর্যন্ত যে স্কোয়ার মুখস্থ করে বলেছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, প্রত্যেকবার বলি যে রিজনিংয়ে 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার বা বর্গ মুখস্থ রাখতে হবে, এবং 1 থেকে 15 পর্যন্ত কিউব যদি মুখস্থ রাখো তাহলে তোমার রিজনিং অনেক সহজ হয়ে যাবে। তুমি দেখতেই পাচ্ছ যে 13 দিয়েছে, 171 দিয়েছে, মুখে মুখে চলে আসা উচিত 13 13 169 প্লাস 2, ওপরেরটা 10-এর স্কোয়ার ইন্টু 102, ব্যাস সোজা জিনিস চলে এলো। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি দিয়েছে, নেক্সট কোশ্চেন দিয়েছে HF KDI NGL QJO, এই চারটের মধ্যে এই চারটের পরবর্তী লেটারটা কি হবে, এটা দিয়েছে আমাদের লেটার সিরিজ চ্যাপ্টার থেকে। তাহলে লেটার সিরিজ চ্যাপ্টারে আমরা করি কি, প্রত্যেক কটার প্রথমে যে সংখ্যাটা আছে, প্রথমে যে লেটারটা আছে তার আমি প্লেস ভ্যালুগুলো নিয়ে, তাহলে এখানে হচ্ছে 8, এটা 11, এটা 14, এটা 17। তার মানে বুঝতেই পারছো 8 আর 3 11, 11 আর 3 14, 14 আর 3 17, 17 আর 3 20 হবে, আর 20 মানে টি আছে। তাহলে ফার্স্ট অপশান টি কোথায় আছে, দেখো ফার্স্ট অপশান 1-এ নেই, 2-এ নেই, 3-এ আছে, ব্যাস 3টাই অ্যান্সার, কেন কি টি এখানে আছে আর বাদ বাকি কোথাও টি নেই। বাদ বাকি যে টি এম আর আরটা কিভাবে এলো আমি মেলাবই না, তার কারণ একমাত্র অপশান আমার টি চলে এসছে, টি দিয়েই আমি মেরে পরের কোশ্চেনে চলে যাবো, ফালতু মিলিয়ে সময় নষ্ট করতে আমি যাব না। নেক্সট কোশ্চেন আবারও একটা জিনিস দিয়েছে, কি বলে দিয়েছে যে প্লাস এবং মাইনাস নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে এবং গুণ এবং ভাগ নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে প্রশ্নবোধক চিহ্নে কি উত্তর থাকবে, এটাও ম্যাথমেটিক্যাল অপারেশন। একই চ্যাপ্টার থেকে দুটো দিয়েছে। আগেরটা কি দিয়েছিল, অপশানে ইন্টারচেঞ্জ করতে বলেছিল, অপশানে প্লাস মাইনাস মাইনাস প্লাস ইন্টারচেঞ্জ মানে পরিবর্তন করতে বলেছিল, স্থান পরিবর্তন করতে বলেছিল, এবং আমাকে বলেছিল যে উত্তরটা মেলাও, কোন উত্তরটা মেলালে কোন অপশানে করলে আমার উত্তরটা মিলবে। এইখানে বলে দিয়েছে আমাকে প্লাসের জায়গায় মাইনাস, মানে এটা ইন্টারচেঞ্জটা বলে দিয়েছে, প্লাসের জায়গায় মাইনাস, গুণের জায়গায় ভাগ, নিজেদের মধ্যে যদি স্থান পরিবর্তন করে তাহলে এই যে ইকুয়েশনটার উত্তরটা কি হবে, সেই চারটে অপশনের মধ্যে একটা হবে। তাহলে চলো প্লাস এবং মাইনাস, আচ্ছা 90 প্লাস 6 মাইনাস 69, গুণের জায়গায় ভাগ, ভাগের জায়গায় গুণ, তার মানে এইটা হবে আমার জায়গা। তাহলে চলো 90 প্লাস 6 মাইনাস 69 ইন্টু 54 ভাগ 27। আমরা জানি 27 দুগুণে 54, 27 7 দুগুণে 14, 2 দুগুণে 4 রাখে 5, হ্যাঁ 27 দুগুণে 54। তাহলে এবার গুণ করব, 90 প্লাস 6 মাইনাস 69 ইন্টু 2, তাহলে 90 প্লাস 6 হচ্ছে আমার 96, মাইনাস 9 দুগুণে 18 8, হাতে থাকলো 1, 6 দুগুণে 12 রাখে 13। তাহলে 96 থেকে 138, 6 আর 2 8, 9 আর 4, 9 আর 5 14, 9 আর 4 13, মাইনাস 42 হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে মাইনাস 42 কোন অপশানে আছে, অপশান 2 হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশান 2 হলো আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে প্রদত্ত সিরিজের প্রশ্নবোধক চিহ্নে কি বসা উচিত, আমাকে একটা নাম্বার সিরিজ দিয়ে দিয়েছে, সেই নাম্বার সিরিজে কি বসবে করো। তাহলে নাম্বার সিরিজ যখন আমরা কিভাবে করি, আমরা প্রথমে করি হচ্ছে ডিফারেন্স করে। ডিফারেন্স মানে প্রতিটা দুটো সংখ্যার মধ্যে যে গ্যাপটা আছে, মানে যে বিয়োগফলটা আছে সেটাকে লক্ষ্য করার চেষ্টা করি। দেখো তাহলে 162-র সাথে 184 প্লাস 22, 184-র সাথে 206, 4 আর 2 6, 18 আর 2 20, 22, 206 22,
228 প্লাস 50, 28-এর সাথে যদি আমরা 22 যোগ করি তাহলেই 50 আছে। তার মানে বুঝতেই পারছো আমার প্রত্যেকটাতে 22 22 করে গ্যাপ আছে। তাহলে এখানে যদি আমি 22 অ্যাড করি, 250 প্লাস 22, অ্যান্সার হবে 272। অপশান কোথায় আছে 272? অপশান এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। বলে দিচ্ছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় বা কোড ল্যাঙ্গুয়েজে ডু ইউ ফলোকে লেখা হচ্ছে এই ভাষায়। হাউ আর ইউ লেখা হয় TQLVIJ হিসাবে। ওই একই সাংকেতিক ভাষায় ইউ শব্দটি কিভাবে হয়? তোমরা বুঝতেই পারছো চ্যাপ্টারটা হচ্ছে কোডিং ডিকোডিং, এবং এই কোডিং ডিকোডিংয়ে এই চ্যাপ্টারটার অংশ হচ্ছে চাইনিজ কোডিং ডিকোডিং। এখানে কি দেওয়া থাকে? একটা তোমার জানা ইংরাজি বাক্য দেওয়া থাকে এবং সেইটাকে একটা অন্য ভাষায় কোড করা থাকে। ঠিক আছে, আর একটা ইংরেজি বাক্য দেওয়া থাকে, এরকম আর একটা ভাষায় কোড করা থাকে, এই সেই সেম ভাষায়। এবারে তোমাকে এটা কি করতে হবে, ওদের দুজনের মধ্যে একটা ওয়ার্ড বলে দেবে, সেই ওয়ার্ডের তোমাকে কোড ল্যাঙ্গুয়েজ বার করতে হবে। এটা কিভাবে করতে হয়? এটা করতে হয় হচ্ছে তোমার কমন খুঁজতে হয়। কি চেয়েছে আমার চেয়েছে ইউ শব্দটির কোড কি হবে। তাহলে আমার যে চেনা বাক্য, অর্থাৎ আমি যে ইংরেজি বাক্যটার কথা বলছি, ডু ইউ ফলোতে ইউ আছে, হ্যাঁ মিলে গেছে। হাউ আর ইউতেও ইউ আছে, মিলে গেছে। এবার যেটা কোড করা হয়েছে কোডের মধ্যে কমন করতে হবে। দেখো MP TQIX TQLVIJ, তাহলে TQ এখানেও আছে এখানেও আছে, তাহলে এখানেও ইউ আছে এখানেও ইউ আছে, এখানেও TQ আছে এখানেও TQ আছে। তাহলে স্পষ্টত আমরা বলতে পারি ইউ কে লেখা হচ্ছে TQ, এবং এটা কোন অপশানে আছে? এটা হচ্ছে আমার 4 নম্বর অপশানে আছে। 4 নম্বর দাগ দেব, চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেনে। চলো নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় বাথকে লেখা হচ্ছে 9823 হিসাবে, ডাম্পকে লেখা হচ্ছে 1526 হিসাবে। তাহলে ওই একই ভাষায় বিয়ের শব্দটির কোড কি? দেখো ডাম্বের কথা কি বলছে, বাথ, BATH, বাথকে কি লেখা হচ্ছে 9823। ডাম্পকে কি লেখা হচ্ছে DUMB, ডাম্পকে লেখা হচ্ছে 1526। তাহলে স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি যে এখানেও বি আছে এখানেও বি আছে, আর যে কোডটা করেছে এখানেও 2 আছে এখানেও 2 আছে, আর কোনো কিছু কিন্তু মিল নেই। এখানে 983 ছিল, এখানে 15156 ছিল। তার মানে বি ইকুয়াল টু 100% আমরা বলতে পারছি বি এর কোড হবে 2। তার কারণ এখানেও বি আছে, বি এর বি থাকাকালীন এখানেও বি আছে, এখানেও কোডে 2 আছে এখানেও 2 আছে। কমন কোডিং, এটাকেই বলা হচ্ছে কমন কোডিং। তাহলে অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার, কেন কি 4-এ আমার 2 আছে। ঠিক আছে, চলো কি বলে দিয়েছে, আবারও এসছে আমাদের কমন কোডিং বা কোডিং ডিকোডিং এর মধ্যে। বলে দিয়েছে একটা নির্দিষ্ট ভাষায় বা সাংকেতিক ভাষায় মাইসকে লেখা হচ্ছে 6481, মাইসকে লেখা হচ্ছে 6481, এবং রাইসকে লেখা হচ্ছে 1584। মাইসকে লেখা হচ্ছে 6481 এবং রাইসকে লেখা হচ্ছে 1584। তাহলে ওই নির্দিষ্ট ভাষায় আর কে কি লেখা হবে দেখা যাক। তাহলে মাইস লেখা হচ্ছে 6481, রাইস 1584। দেখো এখানেও ICE কমন আছে, এখানেও ICE কমন আছে, এখানেও ICE কমন আছে, এবং আমাকে জানতে চেয়েছে আর এর কোড কি। তাহলে এখানেও কমন খুঁজবো। দেখো 8 8 1 1 4 4, বুঝতেই পারলে, মানে 481 দুটোতেই আমার কমন আছে। এখানেও 184, এখানেও 184। তাহলে স্পষ্টত এই এম এর কোড হবে 6 এবং এই আর এর কোড হবে 5, তাই না? আমার দুটোতেই ICE কথাটা আছে এবং দুটোতেই 481 481 কমন আছে। তাহলে যেটা রাইসের যেটা পড়ে থাকলো আর,
তার কোড হবে যেটা এখানে কমন পাইনি সেটা 5, আর মাইসের এম থেকে আসবে 6। আমাকে জানতে চেয়েছে রাইস, মানে আর এর কোড হবে 5। কোথায় আছে? অপশান এতে আছে। কোথায় আছে? অপশান এতে আছে। তাহলে অপশান এ বা অপশান 1 হচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন একটু এটা বলছি, এটাকে বলা হয় আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট। তাহলে দেখো একটু সিটিং অ্যারেঞ্জমেন্টটা পড়া যাক। বলে দিয়েছে এস টি ইউ ভি ডাব্লিউ এক্স একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, ঠিক আছে, কিন্তু তারা সবাই একই ক্রমে বসবে এমন কোনো কথা নেই। মানে আমাদের এরকম পুরো পরপর এরকম এস টি ইউ ভি ডাব্লিউ এক্স এরকমভাবে বসবে না, নাও বসতে পারে। বলে দিচ্ছে ডাব্লিউ ইউ এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, টি ডাব্লিউ ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, এক্স টি এর ঠিক ডান দিকে বসে আছে। এইগুলো পরে আসছি, ফার্স্ট আমাকে সিস্টেম তৈরি করতে হবে। যখনই সিস্টেম সিটিং অ্যারেঞ্জমেন্ট দেয় ফার্স্ট আমাকে তৈরি করতে হয় সিস্টেম। কিরকম সিস্টেম? বলে দিচ্ছি একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। কতজন মুখ করে বসে আছে? দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6জন বসে আছে। তাহলে 6জন পাঁচটা আঁকো। এই আমার হলো 4জন, এই হচ্ছে 6জন, আমার 6জন বসে গেল। এবার বলে দিয়েছে 6জনে তারা কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তাহলে এবার সবাই কেন্দ্র, এটা কেন্দ্র, মাঝখানেরটা কেন্দ্র হয়, এবং কেন্দ্রের দিকে সবাই মুখ করে বসে আছে। আর আমরা জানি যে যেটা আমার উত্তরমুখী হয় তার ডান পাশে একটা ডট দেব, এইভাবে ডট চালাবো। স্যার এই ডটের মানেটা কি? ডটের মানেটা হচ্ছে যেদিকে তুমি ডট দিচ্ছ না সেদিকটা তোমার হচ্ছে আমার ডান দিক, আর তার ডটের উল্টো দিকে বাঁ দিক। তাহলে এইটা যদি আমরা করে রাখি তাহলে বারবার আমাকে ডান বাম করে ভাবতে হবে না। ডটের দিকে যাওয়া মানে ডান দিকে যাওয়া, ডটের বাঁ দিকে যাওয়া মানে বাম দিকে যাওয়া। এই সবকটা যে কটা রেখা আঁকলাম, দেখো যেটা উত্তরমুখী মানে পিওর উত্তরমুখী সোজাসুজি যেটা উত্তরমুখী আছে তার ডান দিকে একটা ডট লেখাবো। এবার এই পাশ বরাবর আমরা ডট দিতে থাকবো। চলো প্রথম কথা কি বলেছে? ডাব্লিউ ইউ এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। ডাব্লিউ সিট সেকেন্ড টু দ্য রাইট অফ ইউ, তার মানে ইউ এর ডান দিকে ডাব্লিউ বসে আছে দ্বিতীয় স্থানে। তাহলে ইউ কে এখানে বসাবো। তাহলে প্রথম ডান দ্বিতীয় ডান, ডাব্লিউ এখানে বসলো। তাহলে ইউ আর ডাব্লিউ আমার বসানো শেষ। তারপর বলে দিয়েছে টি ডাব্লুর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। ডাব্লুর দ্বিতীয় ডান দিকে কে বসে আছে? টি বসে আছে। তাহলে প্রথম ডান দ্বিতীয় ডান, আমার এখানে টি বসলো। তাহলে টি ডাব্লিউ ইউ শেষ। এক্স টি এর ঠিক ডান দিকে বসে আছে। এক্স কোথায় বসে আছে? এক্স টি এর ঠিক ডান দিকে, যে ডটের দিকে যাচ্ছে মানে ঠিক ডান দিকে এক্স এখানে বসলো। এক্স এর ঠিক ডান দিকে কে বসে আছে? দেখো এই দুটো পজিশনের আমার ভাবার দরকার নেই। এক্স এর ঠিক ডান দিকে আমার চলে এসছে, এইখান থেকে এক্স এর ঠিক ডান দিকে আমার ইউ আছে, এবং ইউ হচ্ছে অপশান 2তে আছে। ইউ হচ্ছে আমার অপশান 2তে আছে। তাহলে এই জিনিসটা সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ম কি? প্রথমে আমাকে কজন বসে আছে, কোন দিকে মুখ করে বসে আছে সেটা আমি প্রথম লাইন থেকে জেনে যাব। সেটা জেনে যাওয়ার পরে সিস্টেম তৈরি করব। সিস্টেমটা কি? সেটা তোমার লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট হতে পারে, অর্থাৎ সরল রেখায় সবাই বসে আছে, বা একটা বেঞ্চে বসে আছে হতে পারে, বা দুটো প্যারালাল বেঞ্চে বা দুটো সমান্তরাল বেঞ্চে বসে আছে সেই সিস্টেমও দিতে পারে। একটা চারকোনা টেবিলে বসে আছে, একটা গোল টেবিলে বসে আছে। বসবার পরে তাদেরকে আমি যেরকমভাবে বলে দিলাম আস্তে 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 করে করতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট ভুল হয়ে যাওয়ার চান্স বেশি। তাহলে এখানে উত্তর কে এলো? এক্স। স্যার এই দুটো স্থান তো আমার ফাঁকা থেকে গেল, এই দুটো স্থান তো আমার ফাঁকা থেকে গেল। স্যার এখানে কি কেউ বসবে না? কেন বসবে না? আমাকে কে কে বলেছে বলো তো? এক্স বসেছে, ইউ বসেছে, ডাব্লিউ বসেছে, টি বসেছে। তার মানে এক্স ইউ ডাব্লিউ টি বসে গেছে, বাকি থাকলো কি? এস আর ভি। তাহলে আমার এই দুটো পজিশনে এস অথবা ভি এর মধ্যে যে কোনো একজন বসবে, কিন্তু কে বসবে আমি জানি না। যদি এখানে এস বসে তাহলে এখানে আমাকে ভি বসাতে হবে, যদি আমার এখানে ভি বসে তাহলে আমাকে এখানে এস বসাতে হবে। মানে একটা জায়গায় এস বসবে, একটা জায়গায় ভি বসবে, কিন্তু কে কোথায় বসবে আমি সেটা জানি না, আমার জানার দরকারও নেই। তার কারণ আমাকে এস আর ভি নিয়ে প্রশ্ন দেয়নি, আমার ভাবার দরকারও নেই। আমাকে দিয়েছে এক্স এর ঠিক ডান দিকে কে বসে আছে, এক্স এর ডান দিকে আমার ইউ বসে আছে। উত্তর পেয়ে গেছি, চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন আবারও আর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। চলো তোমরা ফার্স্টে পড়ো
কি বলেছে, 6জন ছাত্র আছে, 6জন ছাত্র, ধীরাজ, মোহন, লোকেশ, পরম, রোহান, সুরেশ। ঠিক আছে, ধীরাজ, মোহন, লোকেশ, পরম, রোহান এবং সুরেশ একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। যখনই এই লাইনটুকু পড়বে না, পুরোটা সিটিং অ্যারেঞ্জমেন্ট পড়ার দরকার নেই, এই লাইনটা থেকে পড়ে আমি প্রথম আইডিয়াটা কি পেলাম, স্যার কজন বসে আছে, 6জন বসে আছে। তাহলে যদি 6জন বসে থাকে এবং কোন দিকে বসে আছে, একটা বৃত্তাকার টেবিলে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, ফার্স্ট আমাকে সিস্টেম তৈরি করতে হবে। তাহলে সিস্টেমটা কি, এই হচ্ছে আমার সিস্টেম, এই হচ্ছে আমার সিস্টেম। 6জন বসে আছে, দেখো 3 3 6, কেন্দ্রের দিকে, কেন্দ্রের দিকে বসে আছে, যেটা উত্তরমুখ মানে এইটার, তার ডান পাশে একটা ডট, তাহলে এ পাশে ডট দিতে থাকবো। হয়ে গেল। এবার বলে দিয়েছে রোহান সুরেশের ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, তার মানে রোহান যেটা সুরেশের ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। তাহলে সুরেশের ডান দিকে দ্বিতীয় স্থানে, প্রথম স্থান দ্বিতীয় স্থানে আমার কে বসে আছে, রোহান বসে আছে। সুরেশের প্রথম ডান, দ্বিতীয় ডানে আমার রোহান বসে আছে। তারপরে বলে দিয়েছে পরম রোহানের ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে, রোহানের 3 নম্বর ডানে কে বসে আছে, পরম। তাহলে রোহানের প্রথম ডান, দ্বিতীয় ডান, প্রথম দ্বিতীয় তৃতীয় ডানে আমার কে বসে আছে, পরম। পরম হলো লোকেশ এবং সুরেশের উভয়ের ঠিক পাশের প্রতিবেশী। এই যে এই লাইনটা বলেছে না, পরম লোকেশ এবং সুরেশের উভয়েরই ঠিক পাশাপাশি, তার মানে পরম লোকেশ আর সুরের মাঝখানে বসে আছে। এই পরম যদি লোকেশ আর সুরেশের মাঝখানে বসে থাকেই, তবেই তো এরা প্রতিবেশী হবে। প্রতিবেশী মানে ঠিক পাশে যে বসে আছে তাকে আমরা প্রতিবেশী বলে। তুমি বলো তোমার প্রতিবেশীকে, তোমার প্রতিবেশী হচ্ছে তোমার বাড়ির ঠিক পাশে যে আছে, সে তোমার প্রতিবেশী। ঠিক আছে, তার মানে পরমটা কি দুজনের প্রতিবেশী হলে তাহলে পরম মাঝখানে থাকবে লোকেশ এবং সুরেশের। অবশ্যই তুমি দেখো সুরেশের পরেই পরম আছে, তার মানে 100% শিওর লোকেশ এখানে থাকবে, কেন কি লোকেশের পরেই পরমকে হতে হবে। মোহন এবং লোকেশ হলো ঠিক পাশের প্রতিবেশী, তাহলে কি বলেছে, মোহন এবং লোকেশ, তাহলে মোহন এবং লোকেশ হলো ঠিক পাশের প্রতিবেশী। তাহলে মোহন এবং লোকেশ, তাহলে এখানে মোহন বসবে, তার কারণ এখানে আমার যদি লোকেশ বসে যায় তাহলে মোহনকে আমাকে এখানেই বসতে হবে, কারণ কি বলে দিয়েছে মোহন এবং লোকেশ হলো ঠিক পাশের প্রতিবেশী। তাহলে সবাই যদি বসে যায়, বাকি কে থাকলো, বাকি হচ্ছে আমার ধীরজ, কেন কি আমার টোটাল 6জনের মধ্যে আমি 5জনকে বসিয়ে ফেলেছি, রোহান, মোহন, লোকেশ, পরম, সুরেশ, পড়ে রয়েছে আমার ধীরাজ, তাহলে ধীরাজ একমাত্র জায়গা ফাঁকা ওইখানে। এবার বলে দিয়েছে ধীরাজ এবং মোহনের উভয়ের ঠিক পাশের প্রতিবেশীকে, তার মানে ধীরাজের প্রতিবেশী কি, রোহান, আর মোহনের প্রতিবেশী কি, রোহান। তাহলে রোহান হচ্ছে আমার অ্যান্সার, কারণ কি বলে দিয়েছে ধীরাজ এবং মোহনের পাশের প্রতিবেশী, তাহলে মোহন হচ্ছে আমার রাইট অ্যান্সার। কোন অপশানে আছে, কোন অপশানে আছে, অপশান 4 হচ্ছে আমার রাইট অ্যান্সার, রোহান হচ্ছে আমার রাইট অ্যান্সার। ধীরাজ এবং মোহনের পাশের প্রতিবেশী রোহান, রোহান হচ্ছে আমার 4 নম্বর অপশানে আছে। চলো আমরা চলে যাই আমাদের নেক্সট কোশ্চেনে। দেখো এই জিনিসটা হচ্ছে আমাদের কি দেয়, সিলগস, সিলগস মানে সিলোগিজম। কি দিয়েছে, বিবৃতি এবং তার উপসংহার বা সিদ্ধান্ত, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন। কিভাবে করি, প্রথমে আমরা আঁকি হচ্ছে স্টেটমেন্ট থেকে ছবি আঁকি। কি প্রথম দিয়েছে, কিছু ক্রিপার্স হলো স্টোনস, কিছু ছবি ক্রিপার্স, কিছু ক্রিপার্স হলো স্টোন, কিছু স্টোনস হলো বার্ডস, কিছু স্টোনস হলো বার্ড। পুরোটা লিখলাম না, কেন কি লিখে আমার টাইম নষ্ট করার দরকার নেই। ক্রিপার্স লিখতে গেলে CREEPARS লিখতে হবে এত বড়, স্টোনস লিখতে হবে, বার্ডস লিখতে হবে, জাস্ট প্রথম অক্ষরগুলো লিখলাম আমার বোঝানোর সুবিধার জন্য। কি দিয়েছে তারপরে উপসংহারে, আমাকে এই দুটোর মধ্যে কোনটা সঠিক কোনটা সঠিক নয় সেটা দেখতে হবে। দেখো কিছু বার্ডস হলো স্টোন, তাহলে বার্ডস এবং স্টোনের মধ্যে কিছু আছে, অবশ্যই এটা সঠিক, কেন কি বার্ডসদের কিছু অংশ স্টোনের ভেতরে ঢুকে আছে দেখতেই পাচ্ছি। কোনো ক্রিপারই বার্ড নয়, ক্রিপার আর বার্ডের মধ্যে কোনো সম্পর্ক আমি লক্ষ্য করতে পারছি না, ডিরেক্ট কোনো সম্পর্ক আমি লক্ষ্য করতে পারছি না। যদি আমার প্রথম দুটোর মধ্যে কোনো ডিরেক্ট সম্পর্ক লক্ষ্য করতে না পারি, তাহলে আমরা কি লিখি, তাহলে আমরা করি হচ্ছে
ক্যান নট বি ডিটারমাইন্ড মানে অনির্ণেয়, নির্ণেয় করা সম্ভব নয়, নির্ণেয় করা সম্ভব নয়। সিএনডি মানেই হচ্ছে এটা। আর এটার ইংরেজিতে আমরা বলি ক্যান নট বি ডিটারমাইন্ড। তোমরা আদতে দেখবে স্যার এখানে তো ক্রিপার আর বার্ডের মধ্যে কোনো সম্পর্ক নেই, এইখানে ক্রিপার আছে এইখানে বার্ড আছে, তোমাদের মনে হবে এইখানে ক্রিপার আছে এখানে বার্ড আছে, বললে হবে না। যদি এরকম কোনো ক্রিপার বার্ড নয়, এই লাইনটা যদি ছবি আঁকতে চাও তাহলে এরকম একটা লাইন দিয়ে এটাকে বোঝানো হয়, কিন্তু এরকম কি কোনো লাইন দিয়ে বোঝানো আছে? না, এটা হতেও পারে আবার নাও হতে পারে, তাই জন্য আমরা বলি এটা হবে না, অর্থাৎ সিএনডি। আর সিএনডি মানেই আমরা সেই কনক্লুশনটাকে ফলস করি। তাহলে কোনটা হলো? অনলি কনক্লুশন ওয়ান ফলোস কোথায় আছে? অনলি কনক্লুশন ওয়ান ফলোস, অপশন 3 হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন 3 হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে কি আমাকে দিয়েছে 16, 3, 27, 10, 19, 37, অর্থাৎ 16, 3, 27 যেভাবে প্যাটার্নে আছে 10, 19, 37 একই রকমভাবে প্যাটার্নে আছে। আমাকে যে চারটে অপশান দিয়েছে সেই চারটে অপশানে ওই সেম প্যাটার্নটা আমাকে খুঁজতে হবে। চলো কীভাবে করবে দেখো। 16, 3, 27 ফার্স্ট দুটো যদি যোগ করি 16 আর 3 19 হয়, 19-এর সাথে 8 যোগ করলে 27 হয়, 19 আর 8 27, 8 আর 9 17, 27। 10-এর সাথে যদি আমি 19 যোগ করি তাহলে কত হবে? 9, 2, 29, 29-এর সাথে 8 যোগ করলে 27। তার মানে প্যাটার্নটা কি দাঁড়ালো? প্রথম দুটো যোগ করাবার পরে সেই যোগফলের সাথে যদি 8 যোগ করি তাহলে আমার থার্ড প্যাটার্নটা পাওয়া যাচ্ছে। তাহলে আমার কি প্যাটার্নটা কি জিনিস? প্যাটার্ন হচ্ছে ফার্স্ট প্লাস সেকেন্ড যেটা আমি পাবো তার সাথে যদি আমি 8 যোগ করি, 3 না 8 যোগ করি তাহলে আমার কত পাচ্ছি? আমার থার্ডেরটা পাচ্ছি। তাহলে কি আছে দেখো, 16 প্লাস 3 প্লাস 8, তাহলে আমরা পাবো হচ্ছে 27। 16 আর 3 19, 19 আর 8 27, এটা 1 নম্বর। 2 নম্বর কি বলেছিয়েছে? 2 নম্বর বলে দিয়েছে 10 প্লাস 19 প্লাস 8 যদি করি তাহলে আমরা কত পাবো? 37 পাবো। এবার আমি অপশান খুঁজছি। দেখো 14 আর 5 19 এটা হচ্ছে না, মুখে মুখে করা উচিত এগুলো। 19 আর 15, 9 আর 5 14, 3 44, 44 থেকে 32 এটাও হচ্ছে না, ঠিক আছে। সরি, 19 আর 5, 9 আর 5 14, 9 আর 5 9 6 15, 9 আর 5 14 আর এদিকে হচ্ছে 3 34 আর এখানে 32 হচ্ছে না। 15 আর 17 আমি 32 30 নেই। দেখো 25 আর 7 32, 25-এর সাথে 7 যোগ করলে 32 হয়, 32-এর সাথে যদি আমি প্লাস 8 করি তাহলে আমার 40 চলে আসে। অপশান 4 হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশান 4 হলো আমার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি দিয়েছে? আমার ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে একটি নির্দিষ্ট যুক্তিতে ইউডিএলটি এক্সজিওডাব্লিউর সাথে সম্পর্কিত, জেডআইকিউআই সিএলটিবির সাথে সম্পর্কিত, তাহলে একইভাবে আইকিউওয়াইএইচ নিচের কোনটির সাথে সম্পর্কিত? কোশ্চেন দেখেই তোমাদের মনে হচ্ছে যে এই কোশ্চেনটা এসছে কোডিং ডিকোডিং থেকে, একেবারে সঠিক জিনিস। চলো কিভাবে করতে হয় দেখে নিই একটুখানি। কি দিয়েছে? ইউ ডি এল টি, একে করছে এক্স জি ও ডাব্লিউ, এখানে আছে জেড আই কিউ ওয়াই সি এল টি বি। তাহলে প্রত্যেকটার মাথায় আমরা পজিশন ভ্যালু বসাই। 21 24 4 27 12 15 20 23। 21 প্লাস 3 প্যাটার্নটা প্লাস 3, 4 আর 3 7 প্লাস 3, 12 আর 3 15 প্লাস 3, 20 আর 3 23 প্লাস 3। দেখো এখানে দেখো আমার 26, এখানে 3, 26-এর সাথে 3 যোগ করলে প্লাস 3, 9 আর 3 12 প্লাস 3, 17 আর 3 20
+3, 25 আর এখানে 2, 25 আর 3 যদি আমি করি +3, অর্থাৎ প্রত্যেক কটা আমাকে +3 করে আছে। আমাকে বার করতে কি হবে? আই কিউ এ ওয়াই এইচ, আই কিউ ওয়াই এইচ। আই মানে কত? 9, 9 আর 3 12, 12 মানে এল। তাহলে ফার্স্ট স্টার্টিং এ এল কোথায় কোথায় আছে? ওরে বাবা, 3টে জায়গায় এল আছে, তার মানে অপশন 3 হবে না, এইটুকু 100% শিওর। এখানে আছে 17, 17 আর 3 20, 3, এল এর পরে টি, দেখো অপশন 4 হবে না, কেন কি এল এর পরে জি আছে, তাহলে এল টি বিসি এর মধ্যে চেক করতে হবে। এখানে 25, যদি আমি +3 করি তাহলে কত আসে? 25 আর 3 28, আর 28 মানেই হচ্ছে 2, তার মানে এল টি বি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কোন অপশানে বি আছে? 1 নম্বর অপশানে বি আছে, 1 নম্বর অপশানে আমার বি আছে, 1 নম্বর অপশানে আমার বি আছে। চলো একটু দেখে নাও কি করেছি। কিছুই করিনি, প্রত্যেকটাতে +3, আই কিউ ওয়াই এইচ। এবার 25-এর সাথে আমার 3 যোগ করলে আমার ওয়াই বি আসে। কি করে আসে? 25-এর পরে 26 এ জেড হয়, তারপরে এ হয়, তারপরে বি হয়, ব্যাস এইভাবে আসে বি। চলো আমাদের নেক্সট প্রশ্ন কি বলে দিয়েছে। নেক্সট প্রশ্ন আবারও কোডিং ডিকোডিং বলে দিয়েছে। এসি ডিবির সাথে জেড এক্স ওয়াই ডাব্লিউ, এসি ডিবির সাথে জেড এক্স ওয়াই ডাব্লিউ একইভাবে ইজিএইচএফ এর সাথে ভিটিএসইউ সম্পর্কিত, সেই একই নিয়ম অনুসারে আইকেএলজ এর নিচে কোনটির সাথে সম্পর্কিত? তাহলে চলো, এসিডিবি, এসিডিবি, জেড এক্স ওয়াই ডাব্লিউ, তাহলে এখানে 1, এখানে 26, দেখো এখানে কত করলো? -1 করেছে। চলো তাহলে -1 এখানে হলো, এটা 3, এটা 24। দেখো খুব ভালো, দেখো প্রথমে আমি ভেবেছিলাম -1, তারপরে দেখো কত সুন্দর জিনিস চলে এসছে। তোমাদের আমি অপোজিট লেটার পড়িয়েছি, অর্থাৎ বিপরীত লেটার পড়িয়েছি। দেখো এগুলো বিপরীত লেটার আছে। দেখো এ আর জেড বিপরীত লেটার মানে হচ্ছে তাদের নিজস্ব প্লেস ভ্যালুগুলোকে যদি আমি যোগ করি তাহলে সর্বসময় 27 আসবে। এইটা মুখস্থ রাখতে হবে যে কার কোন দুটোকে যোগ করলে আমার 27 আসছে। 1 এবং 26 যোগ করলে আমার 27 আসে, 3 আর 24 যোগ করলে আমার 27 আসে, 4 এবং 23 যোগ করলে আমার 27 আসে, 2 এবং 25 যোগ করলে আমার 27 আসে। এইগুলোকে বলা হয় অপোজিট লেটার, মানে এ এর অপোজিট লেটার জেড, জেড এর অপোজিট লেটার এ, সি এর অপোজিট লেটার এক্স, এক্স এর অপোজিট সি, ডি এর অপোজিট লেটার ডাব্লিউ, ডাব্লিউর অপোজিট লেটার ডি, বি এর অপোজিট লেটার ওয়াই, ওয়াই এর অপোজিট লেটার বি। অপোজিট লেটার মানে হচ্ছে তাদের যে দুটোকে অপোজিট লেটার বানাচ্ছি করছি সেই দুটোর পজিশন ভ্যালু কে আমরা যদি যোগ করি তাহলে অ্যান্সার 27 আসবে। তাহলে একইভাবে তুমি দেখো ই হচ্ছে 5, 5 আর 22 27, ই মানে নিজে 5, এখানেই করো, আর ফার্দার লিখতে হবে না, একবার মনে করে দেখে নাও। এটা 5, এটা 22, তাহলে 5-এর সাথে 22 যদি যোগ করি আমার তাহলে 27 আসে। জি মানে 7, 7-এর সাথে 20 যদি যোগ করি তাহলেও 27 আসে। 8-এর সাথে 19 যদি যোগ করি তাহলেও 27 আসে। 6-এর সাথে 21 যদি যোগ করি তাহলেও 27 আসে। তার মানে এইখানে আই আছে, আই, আই এর সাথে কি যোগ করতে হবে? 9, তাহলে 18 যোগ করতে হবে, তার মানে 8 দিয়ে স্টার্ট। দেখো 8 দিয়ে কোথায় কোথায় স্টার্ট আছে? অপশান 3 হবে না, অপশান 4 হবে না, তার কারণ অপশান 3-এ আমার 3 পি দিয়ে স্টার্ট আছে, অপশান 4-এ আমার পি দিয়ে স্টার্ট আছে, তার মানে এই দুটো হলো না, তাহলে 8 দিয়ে স্টার্ট হলো। দেখো সেকেন্ডেরটা আমার লেখার কোনো দরকার নেই, কে আর পি হয়ে যাবে, তার কারণ দুটো অপশানই আমার পিপি আছে। এরপরে চলে এসো এল 12, তার সাথে আমি করব ও, 12-র সাথে আমার 15 যোগ করলে আমার 27 আসে। তাহলে কোন অপশানে ও আছে? 1 নম্বর অপশানে ও আছে, অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলো দেখা যাক। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে, দেখো আবারও আমাদের সিমিলার টাইপের একটা জিনিস এসছে। কি জিনিস? সেটাকে বলা হচ্ছে কোডিং ডিকোডিং, চাইনিজ কোডিং ডিকোডিং। এখানে একটা বাক্য দেওয়া আছে, সেই বাক্যটাকে কোড করা হয়েছে, আর একটা বাক্য দেওয়া আছে, সেই বাক্যটাকে কোড করা হয়েছে। এবার এদের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো কমন জানতে চাইবে, তাহলে দেখা যাক।
এখানে দিয়েছে ক্লিন দ্য রুমকে লেখা হচ্ছে RTYPFS, রুম ইজ গুডকে লেখা হচ্ছে HWRTLA। তাহলে রুম শব্দটি কোন ভাষায় লেখা হচ্ছে? তার মানে রুম আমার দুটো বাক্যের মধ্যে কমন আছে কিনা দিস ফার্স্টে দেখি। দেখো ক্লিন দ্য রুম, এখানেও রুম আছে, রুম ইজ গুড এখানেও আমার রুম আছে। তাহলে এবার তাদের কোডেড ল্যাঙ্গুয়েজটা দেখি, RTYPFS HWRTLA, তার মানে এখানেও RT এখানেও RT, তার মানে এখান থেকে 100% কনফার্ম যে রুমের কোড হচ্ছে RT। এবার সেটা আমাকে দেখতে হবে যে কোন অপশানে আছে। RT অপশান হচ্ছে অপশান 3 হচ্ছে আমার RT, অপশান 3 হচ্ছে RT। এই যে এখানে অপশানটা যে আমাদের টাইপরাইটার টুকেছে সেইখানে একটু ভুল হয়েছে, এটা ক্যাপিটাল আর নয়, এটা স্মল আর হবে, ঠিক আছে? কেন কি এখানে আমার RTটা স্মল আছে, RTটা স্মল আছে, ঠিক আছে? চলো আমাদের নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের যে এটা দিয়েছে, কি বলে দিয়েছে, একটি বর্গাকার কাগজকে দেখানোর দিক অনুসারে পরপর ডটেড লাইন বরাবর ভাঁজ করা হয়েছে। অর্থাৎ এইটা আমাদের কোথা থেকে এসছে? পেপার কাটিং অ্যান্ড ফোল্ডিং থেকে। এই চ্যাপ্টারে কি করতে হয়, এই যে আমাকে এটা একটা পেপার, এটা আমার কোশ্চেন, এদিকটা হচ্ছে আমার অপশান। এই যে আমার একটা পেপার আছে, এই পেপারটাকে ফার্স্টে ভাঁজ করা হয়েছে। ভাঁজ কীরকমভাবে করা হয়েছে? ফার্স্টে এই গোটা পেপার ছিল, ফার্স্ট ভাঁজটা এইটা হয়েছে, তারপরের ভাঁজটা এরকম হয়েছে। অর্থাৎ এরকম একটা পেপার ছিল, এই ফার্স্ট ভাঁজ এদিকে, অ্যারো এদিকে মানে ফার্স্টে এদিকে হয়েছে, তারপরে অ্যারো তলার দিকে মানে ভাঁজ তলার দিকে হয়েছে, তারপরে এখানে 3খানা ডটেড লাইন হয়েছে। এরপরে আমি যখন ভাঁজ খুলবো নিশ্চয়ই আমি এই ভাঁজ খুলবো, ফার্স্টেই তো আমি এই ভাঁজ খুলতে পারি না, তার কারণ ভাঁজ যেভাবে করা হয়েছে সেভাবেই পেছন থেকে খোলা হবে। তাহলে এই ভাঁজটা যদি আমি খুলি, তাহলে এইখানে যে ডটেড লাইনটা সেখানে এখানেও একটা ছিদ্র হবে, আর এখানেও একটা ছিদ্র হবে। আবার এই পাশে যদি খুলি তাহলে এই পাশে চারিদিকে ছিদ্র হবে। এবার এই অপশানটা কোথায় আছে তুমি স্পষ্ট বলতে পারবে, এই অপশানটা অপশান বিতে হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো এখানে এই দুটো মিলে গেল, এইটা হবে না, কিরকম একটা ত্রিভুজ টাইপের হয়ে গেছে, এটা তো হবেই না, এটাও হবে না, ঠিক আছে? চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। নেক্সট কোশ্চেন আবারও চলে এসছে আমাদের সিলক্স, এবং এইটাই হচ্ছে আমাদের আজকের প্র্যাকটিস সেটারের লাস্ট কোশ্চেন। বলে দিচ্ছি সাম অ্যাক্টার্স আর ড্যান্সার, কিছু অ্যাক্টার হলো ড্যান্সার। তাহলে অ্যাক্টার কে আমি ড্যান্সার বানালাম, কিছু ড্যান্সার হলো সিঙ্গার, আবার এই একই ছবি। এবার বলে দিয়েছে কিছু অ্যাক্টার হলো সিঙ্গার। দেখো অ্যাক্টার থেকে সিঙ্গার আমি একটু আগেই বললাম কোনো কানেকশান নেই। যখনই কোনো কানেকশান পাওয়া যাবে না সেখানে আমার সাম দিক, সাম নট দিক, অল দিক, নো দিক, অর্থাৎ সকল, কিছু, কিছু নয় বা কোনোটাই নয়, তোমার যাই দিক না কেন সবকটাই আমার হবে CND, অর্থাৎ ক্যান নট বি ডিটারমাইন্ড, অর্থাৎ বাংলায় যেটাকে বলে নির্ণয় করা সম্ভব নয়। যখনই এরকম কনক্লুশন আসে তখন আমরা, যদি আমার কনক্লুশনটা CND হয় তখন সেটাকে আমরা কাটা দিই, ঠিক আছে? CND মানে নির্ণয় করা সম্ভব নয় বা অনির্ণেয়। তারপরে দেখেছে কোনো সিঙ্গারই ডান্সার নয়, আবার সিঙ্গারের সাথে ড্যান্সার এখানে বলে দিয়েছে নো সিঙ্গার ইজ ড্যান্সার। খুব ভালো করে লক্ষ্য করো, সিঙ্গারের এই পোর্শনটা তো ডান্সারের ভেতরে ঢুকে গেছে, সিঙ্গারের এই পোর্শনটা তো ডান্সারের ভেতরে ঢুকে গেছে, তাহলে কি করে বলতে পারে যে কোনো সিঙ্গারে ডান্সার নয়? কিছু সিঙ্গার তো ডান্সার, আর এখানে বলেছে কোনো সিঙ্গারই ডান্সার নয়, তাহলে এইটা সর্বৈব মিথ্যে। তাহলে অ্যান্সার কি হবে? নাইদার কনক্লুশন 1 নট 2 ফলোজ, অর্থাৎ কনক্লুশন 1ও ফলো করছে না, কনক্লুশন 2ও ফলো করছে না, অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আজকে আমাদের এখানে প্র্যাকটিস সেটের শেষ হলো। দেখা হবে নেক্সট সেশনে, নেক্সট কোনো দিন। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর রিজনিং প্র্যাকটিস করতে থেকো। কম্পিটিটিভ এক্সাম কিন্তু এই বছর প্রচুর হবে, তাই এবছরে চাকরি পেতে হবে এই মনোভাব নিয়েই তোমরা পড়াশোনা করতে থাকো। তাহলে আজকের সেশন এখানেই শেষ, দেখা হবে পরের দিন। সবশেষে বলি জয় হিন্দ।